প্লাজমিড প্লাজমিড জিনিসটা কি? জেনারেলি আমরা ভেক্টর হিসেবে প্লাজমিডের কথাই আগে ভাবি। আমাদের সিলেবাসে আছে PBR32 আর ভেক্টর সম্বন্ধে কিছু কথা আছে। তো প্লাজমিড হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম বলতে পারি, কেন এদের নিউক্লিক অ্যাসিড যেটা আছে সেটা ক্রোমোজোমের মতো ফুল স্ট্রাকচার নিয়ে নেই, এই জন্য হচ্ছে প্রোক্যারিওটিক। যাই হোক, নিউক্লিওলাস নেই, পর্দা ঘেরা অঙ্গাণু নেই, এই জন্যই তো এটা প্রোক্যারিওটিক জীব। ঠিক আছে, তা ব্যাকটেরিয়াল জেনেটিক মেটেরিয়াল এটা, তার মানে এটা এক্সপ্রেশন করে এবং ব্যাকটেরিয়ার যা সব কিছু কার্য সেগুলো সম্পন্ন হয়। কিন্তু কোশ্চেন হচ্ছে, এটা বাদ দিয়েও কিছু এক্সট্রা মানে নন ক্রোমোজোমাল এক্সট্রা সার্কুলার ডিএনএ অবস্থান করছে ব্যাকটেরিয়া সেলের ভিতরে, এরাই হচ্ছে প্লাজমিড। তাহলে কি হলো? ডবল স্ট্যান্ডার্ড নন ক্রোমোজোমাল অ্যাক্টিভিটি আছে এদের, আর সার্কুলার, এরা হচ্ছে প্লাজমিড। ঠিক আছে, তো এই প্লাজমিড এর আগে আমরা যখন কনজুগেশন পড়েছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে সেটা হচ্ছে রোলিং সার্কুলার মেকানিজম। কি হচ্ছে? একটা ফিতে খুলে খুলে যাচ্ছে, এখানে কি আমি কোথাও রেখেছি রোলিং সার্কুলার মেকানিজমের? রাখি নাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে রোলিং সার্কুলার মেকানিজম এই ফরম্যাটটাতে কি হচ্ছে? কপি ইমেজ অ্যান্ড পেস্ট। এভাবে হবে না। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ একটা নিক হলো, নিক হওয়ার পরে কি করছে? সেই পোর্শনটা খুলে বাইরের দিকে বেরোচ্ছে। এটা কনজুগেশন টিউবের মাধ্যমে একটা F- থেকে F+ পরিণত হওয়ার গল্প। তাহলে কি হলো না, একটা কনজুগেশন টিউবের মাধ্যমে এই একটা ফিতে মানে একটা ডিএনএ স্ট্র্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, মানে ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার দরকার নেই, মানে এখান থেকে বয়ে চলে যাচ্ছে পরেরটাতে, এবং একই সঙ্গে এটা যেদিক থেকে খুলছে উল্টো দিক থেকে এটা তৈরি হতে শুরু করছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি হলো না, এই দড়ির বান্ডিল থেকে এই দড়িটা টেনে বের করে নিল, যখন কমপ্লিট হয়ে গেল তখন অটোমেটিক্যালি উল্টো দিকে এই ফিতেটা সিনথেসিসও হয়ে গেল। তার মানে যেরম ডিএনএ ছিল, যেরম ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ ছিল, সেরকমই থেকে গেল। এক্সট্রা ওল্ড স্ট্যান্ডার্ড একটা সে কী করলো, ট্রান্সপোর্ট হয়ে গেল F- সেলটার ভিতরে, এবং সেটা সেখানে যাওয়ার পরে সিনথেসিস হয়ে গিয়ে সেও F+ পরিণত হয়ে গেল, তারও ডবল স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেল। এইটা তো আমরা রোলিং সার্কুলার মেকানিজমের গল্পতে খুব স্বাভাবিকভাবে জানতাম। এখন কোশ্চেন হচ্ছে, এটা ভেক্টর হিসেবে কিভাবে ইউজ হয়, আর ভেক্টর কেন বলা হয়? এখন ভেক্টর বলা হচ্ছে একটাই কারণে, যে টার্গেট জিনকে, কোনো একটা জিন, পার্টিকুলার কোনো একটা জিন, তাকে বয়ে নিয়ে গিয়ে কোনো একটা ব্যাকটেরিয়ামে পৌঁছে দেওয়া এবং এস্টাবলিশ করানো এবং তার এক্সপ্রেশন পাওয়া, এই ঘটনাটা সম্ভব হয় এই এক্সট্রা কিছু ডিএনএগুলোর জন্য। এই জন্য এদেরকে বলা হয় ভেক্টর, বাহক। পেস্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে লিফ হপার, ঘাস ফড়িং, ঘাস ফড়িং কী করছে? বয়ে নিয়ে যাচ্ছে কিছু নিপোটিটিক্স ভাইরাসেন্স, এরা হচ্ছে টুমরো ডিজিজ বয়ে নিয়ে গেছিল, RTBV, RTSB, রাইস টুমরো ব্যাসিলি ফ্রম ব্যাডেনা ভাইরাস, আর রাইস টুমরো ব্যাসিলি ফ্রম ওয়েকা ভাইরাস। তো এই ভাইরাসগুলোকে কী করছে? গাট কন্ট্যাক্টে করে এরা ঘাস ফড়িংগুলো যাচ্ছে, এক ঘাস থেকে ধান গাছে বসলো, ধান গাছ খেলো, আবার একটা ভালো ধান গাছে, মানে সুস্থ ধান গাছে গিয়ে হাজির হলো। তাহলে ইনফেক্টেড ধান গাছ থেকে আবার একটা সুস্থ ধান গাছে হাজির হচ্ছে। ও তো পাতা খাচ্ছে, ও তো ওর কাজ করে যাচ্ছে, ও তো খাচ্ছে, ওইটুকু ডিস্ট্রয় করছে, কিন্তু ওর সঙ্গে সঙ্গে ভাইরাসকে বয়ে নিয়ে যাচ্ছে। এইখানেই হয়ে যাচ্ছে ওর নাম সেই মুহূর্তে পেস্ট থেকে কনভার্ট হয়ে গিয়ে হয়ে যাচ্ছে ভেক্টর। ও ভাইরাসের বাহক হয়ে গেছে। তাহলে এই রোগটা কন্ট্রোল করার জন্য কি হলো না, গ্রাস হপার মারতে হবে আগে। ভাইরাস তো কন্ট্রোল করতে স্বাভাবিকভাবে পারা যাচ্ছে না, আগে গ্রাস হপার মেরে ফেলো, দিলে একটা জমি থেকে আরেকটা জমিতে ছড়াবে না। এইভাবে এটা কন্ট্রোল হয়েছিল।
তো এক্স্যাক্টলি সেম জিনিস ভেক্টর এখানে এই জন্য বলা হবে না পার্টিকুলার কোনো টার্গেট জিনকে কোনো টার্গেট ব্যাকটেরিয়ামে হাজির করাতে পারবে। এই কত ভেক্টর বিভিন্ন রকমের আছে, যেমন প্লাজমিড আছে, কসমিড আছে, ফাজ ভেক্টর আছে, তারপরে প্লাজমিড, কসমিড, ফাজ, স্পেশালি ল্যামডা, তারপরে ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আরও অনেক কিছু আছে, ফাজমিড ভেক্টর আছে, অনেক রকম আছে। ছাড়, কিভাবে জিনকে ইনকর্পোরেট করা হয় সেটা পরের কথা, সেসব আমরা পরে দেখব। PBR32 নিয়ে অনেক কথা আছে এবং সিলেবাসেও আছে। কি হলো? ও এটা এই পিনটা এখানে, এইটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ পড়ার সময় আমরা একটা জিনিস দেখেছি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাট করে কোথায় না কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের ক্ষেত্রে, যেখানে সেখানে কাট করে না, কাট করে কি একই রকম সিকোয়েন্স, ডান দিক থেকে পড়লেও যা, বাঁ দিক থেকে পড়লেও তা। যেমন লেভেল, ম্যাডাম, এই কথাগুলো বলেছিলাম আগের দিন। যেমন এই লেভেল, LEVEL, LEVEL, লেভেল, তাহলে এটা হলো একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এক্স্যাক্টলি এখানেও এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বেশ কিছু তাকে টার্গেট করে এই BAMH1, তারপরে হিন্ট 3, EcoR1, এই যে রেস্ট্রিকশন এনজাইম আছে, এই রেস্ট্রিকশন এনজাইমগুলোর টার্গেট সাইট মানে তাদের প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স রিড করার ক্ষমতাও ডিফারেন্ট, এবং সেইগুলো রিড করার পরে এদের ক্ষমতা আছে সেইগুলোকে স্টিকি এন্ড, ব্লান্ট এন্ড, যে যেরকম কাটে সেভাবে কাট করার। এবং এটা কাট করার পরে কি করতে, মানে মেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না ডিএনএকে টুকরো করার ক্ষমতা রাখে। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো যদি কোনোভাবে ইউজ করা যায়, এরা যদি এইগুলো এইরকম সিকোয়েন্স কোথাও রিড করে ফেলে, তাহলে সেখানটাতে এরা অ্যাক্টিভিটি দেখাবে এবং কাট করবে। তাহলে দুটো ফান্ডা ক্লিয়ার হলো। একটা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স প্লাজমিডের মধ্যে নিশ্চয়ই আছে, থাকতে হবে, তবে তো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে ইউজ করতে পারছি, একটা জিনিস। এবার PBR32 একটা ছবি যে কোনো জায়গা থেকে ধরো নেওয়া হয়েছে, নিয়েছি, ইন্টারনেটে সার্চ করলে প্রচুর পাওয়া যাবে। এখানে একটু দেখা যেতে পারে কি আছে। এই পুরো হিজিবিজি জিনিস মাথা থেকে ফুল আউট। আচ্ছা ঠিক আছে, আমি নিজে আউট করে দিচ্ছি। এই একটা জিনোম, এটা হচ্ছে প্লাজমিড, সার্কুলার ডিএনএ, অসুবিধা হওয়ার কথা নয়। এর এইখান থেকে এইটুকু টেট্রাসাইক্লিন, আর এইখান থেকে এইটুকু অ্যাম্পিসিলিন। এখন কোশ্চেন হচ্ছে কি টেট্রাসাইক্লিন তৈরি করে? না, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, মানে এটা তো একটা ব্যাকটেরিয়ার অংশ, এবং এই ডিএনএটার কাজ হচ্ছে যদি মিডিয়ামে একটা প্লেটে একটা ধরো রাখা হয়েছে, একটা আটা রাখা হয়েছে, ময়দা রাখা হয়েছে, আগার রাখা হয়েছে, ইস্ট একটা ওই ম্যানিটল হেনতন যা খুশি একটা মিডিয়া রাখা আছে, তাতে কিছু ব্যাকটেরিয়া গ্রো করছে। এই গ্রোথে আমি একটা অ্যান্টিবায়োটিক এখানে মিশিয়ে দিলাম, অনেক ব্যাকটেরিয়া মরে গেল। ঘটনাটা কি ঘটলো? যারা এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট ক্ষমতা নেই তারা মারা পড়বে, কিন্তু যাদের রেজিস্ট্যান্স ক্ষমতা আছে তারা বেঁচে থাকবে। সেই রেজিস্ট্যান্স ক্ষমতাটা কোত্থেকে তৈরি হচ্ছে? পার্টিকুলার জিন এক্সপ্রেশন থেকে তৈরি হবে খুব স্বাভাবিকভাবে। তাহলে এই একটা PBR32 কে কি জানার দরকার নেই, এটা একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের অংশ, মানে একটা প্লাজমিড ক্রোমোজোমের অংশ। সেই প্লাজমিড ক্রোমোজোমের অংশতে এখানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, টেট্রাসাইক্লিন আর, এমপিসিলিন আর, তাহলে কি হলো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, আর এটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। এইটা এক্সপ্রেস হলে যদি মিডিয়াতে কখনো এই অ্যান্টিবায়োটিক উপস্থিত থাকে, তাহলে এই ব্যাকটেরিয়াটাকে মারতে পারবে না, কেননা এর এক্সপ্রেশন হবে এখানে, এই প্লাজমিডটাকে মারতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, ঘটনাটা 1, 2, তাহলে এর কি হচ্ছে কেসটা?
এই যে জিনটা, এই যে লম্বা জিনটা PBR32 ক্ষেত্রে কনসিডার করি 4361 বেস পেয়ার, এই টোটাল প্লাজমিডটার PBR32 না 322, PBR322 ভিতরে 4361 বা 62, কখনো কখনো 62 দেখা যায়, 62 বেস পেয়ার যুক্ত এটার জিনোম, ছোট জিনোম। এটার এই সিলেক্টিভ মার্কার সাইড আছে। এই ঘটনাগুলো এটা কারা? এটা হচ্ছে এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, এই দুটো যে আমি দেখাচ্ছি, এই দুটোকে বলা হবে সিলেক্টিভ মার্কার জিন। ঠিক আছে, কেন সিলেক্টিভ মার্কার আমরা পরে আলোচনাতে গিয়ে খুব ক্লিয়ার হয়ে যাবে। এক, 2 নম্বর কথা হচ্ছে কি না, অরিজিন অফ রেপ্লিকেশন প্লাজমিডটার মধ্যে কিছু, প্লাজমিডের নিজস্ব কিছু ক্যারেক্টার থাকতে হবে, তবে তো ওটাকে আমরা সিলেক্ট করতে পারবো, ভাবতে পারবো। এই ওরি সিকুয়েন্স, ও কি হলো, আচ্ছা না বাবা আমি কিছু করিনি, আরে যা মুশকিল। হ্যাঁ, ও আর আই, অরিজিন অফ রেপ্লিকেশনের একটা জোন থাকবে যেখান থেকে রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে। রেপ্লিকেশন ফর্ক সম্বন্ধে আইডিয়া আছে নিশ্চয়ই, আগে আমি পড়াইনি অবশ্য, দুর্বাদল স্যার পড়িয়েছিলেন। তো তাহলে কি হলো, এখানে অরিজিন অফ রেপ্লিকেশনের একটা জায়গা অবশ্যই থাকতে হবে। যদি তা না থাকে তাহলে এর জিন এক্সপ্রেস করবে কি করে, এটা খুলবে কি করে, রেপ্লিকেশন হবে কি করে? এটা যদি এক্সপ্রেশনের জন্য প্রমোটার লাগে, সেটা এক্সপ্রেস জিনের ক্ষেত্রে আমরা পরে বলবো। এই ওরই থাকলে পরে এ রেপ্লিকেট হওয়ার জায়গা পাবে, এর কপি তৈরি করতে পারবে, তবে তো আমরা উদ্দিষ্ট কাজে লাগাতে পারবো। তাহলে দুটো জিনিস, এর সিলেক্টিভ মার্কার থাকছে দুটো, আর কি থাকছে, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকছে। এইবার গল্প হচ্ছে সিলেক্টিভ মার্কারের যে এত বড় লম্বা পোর্শনটা, এই পোর্শনটার যে জিন সিকোয়েন্স আছে, এটা অ্যাম্পিসিলিন তৈরি করার জন্য, অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, অ্যাম্পিসিলিনকে আটকানোর জন্য এই জিন সিকোয়েন্সটা। ভেরি গুড। এর ভিতরে দেখা যাচ্ছে প্রচুর প্যালিন্ড্রমিক সিকোয়েন্স বসে আছে। মজাদার ব্যাপার হচ্ছে এই প্যালিন্ড্রমিক সিকোয়েন্স প্রচুর বসে থাকার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের সাইট পাওয়া যাচ্ছে। কীরকম পাওয়া যাচ্ছে, এইবার এই ছবিতে আমরা আসি। এই যে এত হিজিবিজি যা আছে লেখা, এগুলো সব হচ্ছে এক একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কাট করার জায়গা। এবার মনে রাখার 2-4টে যেগুলো ইচ্ছা হবে সেগুলো মনে রাখবে, যেগুলো ইচ্ছা হবে না মনে রাখার দরকার নেই। এইখানে হচ্ছে 939, তার মানে 939 এখানে যদি 0 হয় আর এটা যদি 4362 হয়, কতটাই বলছি এইখানে, তাহলে এখান থেকে 1 2 3 3 4, এখানে হয়তো এই 86, এখানে আছে 100, এইখানে খানিকটা যাওয়ার পরে 500, এই বেস পেয়ারগুলো পরপর যাচ্ছে বেস পেয়ার। এই 939 নম্বর বেস পেয়ার যেখানে, সেখানে ইকো 521, বিএসপি 681, বিভিইএল, এরা হচ্ছে এই কাট সাইটগুলো পেয়েছে। এইখানে প্যালিন্ড্রমিক সিকোয়েন্সগুলোতে এরা কাট করার জায়গা পাচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স যে এরিয়াতে। ঠিক আছে, আচ্ছা এই উল্টো দিকে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, 3361, 3433, 3537, এইগুলো হচ্ছে বেস পেয়ারের সিকোয়েন্স যাচ্ছে। এই সিকোয়েন্সের জায়গাতে গিয়ে কিছু এই ধরনের প্যালিন্ড্রমিক সিকোয়েন্স বাঁদিকে রাখা আছে, এই ধরনের প্যালিন্ড্রমিক সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, যেখানে BMH1 যেরকম এখন কাট করবে, HINT3 যেভাবে কাট করবে, ইকো R1 যেভাবে কাট করবে, সেই রকম কিছু সিকোয়েন্স এর ভিতরে আছে। বেস পেয়ারের সিকোয়েন্স তো GGA TTCC GG এই করতে করতে যাচ্ছে, এবার যেতে যেতে হঠাৎ এই সিকোয়েন্সটা ম্যাচ করে গেল, অমনি ওখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ঢুকে কাট করতে পারবে। আলাদা করে রাখার কেস নেই। কথাটা হচ্ছে যে অ্যাম্পিসিলিনকে রেজিস্ট করার জন্য যে জিনটা আছে, সেই জিনটার ভিতরে এই রিপিটেড প্যালিন্ড্রমিক সিকোয়েন্স পাওয়া মাত্র রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ক্লিপ সাইট পাওয়া গেল। তার মানে একটা ভেক্টরের কি কি গুণ থাকা দরকার না, এটা নিজে রেপ্লিকেট করার জন্য একটা অরিজিন অফ রেপ্লিকেশনের সাইট দরকার, সেটা আছে PBR32 ক্ষেত্রে। একসঙ্গে পড়ে নিচ্ছি আমরা। দুটো মানে একাধিক বা একটা যাই হোক সিলেক্টিভ মার্কার সাইট একাধিক দরকার,
সিলেক্টিভ মার্কার সাইট দরকার। সিলেক্টিভ মার্কার সাইট ইন দ্য সেন্স তার প্রোডাকশন হবে, এবং যেই প্রোডাকশনটা কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা কোনো ফ্লোরেসেন্স মানে ভিজিবিলিটি দেখাবে, যাই হোক, যেটাতে আমরা চেক করতে পারবো, বুঝতে পারবো। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারবো, তাহলে সেটাকে কালেক্ট করা সম্ভব হবে, সেটা দরকার। আর হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওজের কার্ড সাইট করা দরকার। তাহলে PBR32 এই যে এত বড় একটা হিজিবিজি ছবি বারবার চোখে আসবে, সেটা কোনো ফ্যাক্টরি নয়। 2-4টে উদাহরণ কোথায় কোথায় কত আছে, খালি যে যার মতো করে 2-4টে উদাহরণ মাথায় রাখবে আর ছবিটাকে বসাবে, হয়ে গেল PBR32। এখন কোশ্চেন হচ্ছে এই ভেক্টরটাকে নিয়ে করবেটা কি, কি রকম কাজ করে, এটা একটু দেখা যাক। এটা অন্য প্লাজমিড ভেক্টরের একটা ছবি আছে। কি করছে না, ছোট ডিএনএ ইনকর্পোরেট করতে চাইছে। এই যে ধরো এখানে একটা প্লাজমিড, এই প্লাজমিডের জিন ফর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেরকম এমপিসিলিন ওখানে ছিল, এমপিসিলিনের কথা এখানে ছিল, যেখানে টেট্রাসাইক্লিন ছিল, ইকো আরআই দিয়ে এখানে দেওয়া হলো। ইকো আরআই এসে কি করলো, ফরেন ডিএনএ একটা পার্টিকেল সেটা নিয়ে এসে রিজন অফ ইন্টারেস্ট, ফরেন ডিএনএর একটা রিজন অফ ইন্টারেস্ট আছে, সেই জায়গাটা মানে আমি এইটুকু জিন নিতে চাইছি, কারণ এটা কিছু একটা পার্টিকুলার প্রোডাকশন করে, আরও ধরুন অন্য কোনো একটা অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করে, কথাটাই বলছি, বা কোনো প্রোটিন প্রোডাকশন করে, বা কোনো এনজাইম প্রোডাকশন করে, যেটা বায়োটেকনোলজিক্যালি বা মলিকুলার বায়োলজিক্যালি ইন্টারেস্ট আছে, মানে যেটাকে আমরা প্রোডাকশনে নিয়ে আসতে চাইছি। ধরো ভিটামিন ই তৈরি করে ফেলবো, এখান থেকে ভিটামিন এ তৈরি করে ফেলবো, তার একটা জিন সিকোয়েন্স আছে। অ্যাকচুয়ালি এগুলো কি অনেক বড় সিকোয়েন্স, যেগুলো প্লাজমিডের মতো ছোট ভেক্টর বা ছোট বাহক দ্বারা অসুবিধা, এগুলোর জন্য বড় বড় মেকানিজম আছে। হ্যাঁ, বোঝার জন্য যা খুশি বলা যেতে পারে। চলো, তাহলে কি হলো, রিজন অফ ইন্টারেস্টের ফরেন ডিএনএর একটা ছোট পার্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাট করা হলো। সাইমালটেনিয়াসলি প্লাজমিডের ডিএনএটাকেও আমরা ফেলে দিয়েছি কাট করার জন্য ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। একই রকম মোডে ও কাট করেছে, এরও যেরকম যেরকম সিকোয়েন্সে কাট করেছে, ওই ডিএনএটারও সেরম সেরম সিকোয়েন্সেই কাট করে দিয়েছে। এখন ডিএনএ লাইগেজ এনজাইম যখন ইউজ করা হয়েছে, তখন কি হতে পারে না, যে যেখানে কেটেছিল তাদের কাটা অংশকে আবার তারা পুনরায় ফিরিয়ে জুড়ে নিতে পারে, নিতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, এবং অন্য টার্গেট সিকোয়েন্স বাদ দিয়ে অন্য সিকোয়েন্স জুড়ে যাবে। কিন্তু কিছু সিকোয়েন্স, সার্টেন পার্সেন্টেজ কিছু সিকোয়েন্স কি করছে, ওই ফরেন ডিএনএটাকে খেয়ে নিচ্ছে, মানে ফরেন ডিএনএটাকে আপন বলে লাইগেজ জুড়ে দিল। কারণ এনটা তো যেহেতু কাট করেছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, তার যে এনটা, যে পোর্শনটা, যে যে হাতগুলো বেরিয়ে আছে, ফরেন ডিএনএটার সঙ্গেও যেটা আছে সেটারও সেই সেম সেম হাত বেরিয়ে আছে। ও আর ভিতরে রিড করার জায়গা না পেয়ে ও দেখা মাত্র যেখানে জোড়ার জায়গা সেখানে জুড়ে যাবে। ধরো একটা কাঠের ফ্রেমের ভিতরে, একই রকম কাঠের ফ্রেমের ভিতরে, সোনাঝুরি কাঠের ফ্রেমের ভিতরে যদি এরকম খাপচি বানিয়ে দিয়ে একটা খিরিস কাঠের বা একটা শাল কাঠের যদি খাপচি বসিয়ে দেওয়া যায়, যদি খাপে খাপ লেগে যায়, তো পেরেকটুকুতে দোষ কোথায়? লাইগেজ কনসেপ্ট তো তাই, ওটা ফরেন ডিএনএটা জুড়ে গেল, তাহলে কি হলো, ডিএনএ ইনসারশন ঘটে গেল, আদার বাইরের ডিএনএ ভিতরে ঢুকে গেল। এইবার যখন এই প্লাজমিডটা, এইবার এই পোর্শনটা কি করছে না, এই প্লাজমিডটা এখন রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে নিয়েছে, যে ফরেন ডিএনএ আছে, এর নিজের রেস্ট্রিকশন সাইট ফাইট সবই আছে। এইবার এটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে ভরা হবে। ব্যাকটেরিয়া সেলের মধ্যে ভরা হলে কি হবে, কি হচ্ছে, অনেক রকম করা যাবে। একটা মোড হয়তো ভাবা যেতে পারে, কীরকম হতে পারে না, প্লাজমিডটা প্রথম রিকম্বিনেন্ট হয়ে গেল ফরেন ডিএনএটাকে নিয়ে, এবার একে একটা ব্যাকটেরিয়াল জিনোমের মধ্যে যদি ভরা যায়, সেই একই হবে, ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা আছে তাকেও কাট করব, এই প্লাজমিডকেও কাট করতে দেবো, দিয়ে এই প্লাজমিডের অংশ ব্যাকটেরিয়াল জিনোমের ভিতরে ঢুকে গেল, দিলে কি হবে, আলটিমেটলি ব্যাকটেরিয়া সেলের ভিতরে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের ভিতরে এই ফরেন ডিএনএটাকে ইনকর্পোরেট করে ভরে দেওয়া গেল, হতে পারে। আবার এই প্লাজমিডটাকে এক্সপ্রেস করা যায়, যাতে এক্সপ্রেস করানো যায়, এক্সপ্রেশন ভেক্টর আছে, সেটা যদি প্রমোটার লাগিয়ে যদি ব্যবস্থা করা যায়, তাহলে এই নিজে এক্সপ্রেস করতে থাকবে, নিজের কপি বানাতে থাকবে প্রথমে, তারপরে এই এক্সপ্রেস করতে থাকবে। আদারওয়াইজ এটা এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা খুব ক্ষতিকর ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে দিয়ে আমার কাজ নেই।
আমি দুধ বা সুজি এরকম একটা পাতলা কোনো খাবারের উপরে গাদা গাদা ব্যাকটেরিয়া হয় এবং ক্ষতি করে না, সেরকম একটা ব্যাকটেরিয়ার ভিতরে এই ফরেন ডিএনএটাকে ভরতে চাইছি যেখান থেকে প্রোটিনটা নেব। তার মানে আমি খাবার দেবো ওরকম জিনিসপত্র আর প্রোডাকশন নেবো হাই ভ্যালু। ভালো কথা, তাহলে এই বিষাক্ত ব্যাকটেরিয়া থেকে এটাকে বের করে নাও। বের করে নেওয়ার পরে, বের করে নাও না তো সহজ ব্যাপার নয়, যাই হোক এখান থেকে কালেক্ট করা হলো। কালেক্ট করার পরে কী করা হচ্ছে, একইভাবে যে ব্যাকটেরিয়া, ধরো এটা কোনো ব্যাসিলাস ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেগুলো ক্ষতিকর নয়, যেগুলো ইজি থাকা, যে মানে কালচার করা যায় এবং প্রোডাকশন করা যায়, যাদের অশুদ্ধি কোনো মারাত্মক প্রভাব ফেলবে না, সেই ব্যাকটেরিয়াগুলোর ভিতরে একই রকম রেস্ট্রিকশন নিউক্লিয়াস ইউজ হবে। পরপর ব্যাকটেরিয়াও ইউজ হবে, প্লাজমিডিয়াও ইউজ হবে, টুকরো হবে, টুকরো হওয়ার পর র্যান্ডাম জুড়তে থাকবে। র্যান্ডাম জুড়ার পরে এই লাইগেজ পরপর জুড়বে, যেখানে যেখানে জোড়ার কথা, যেখানেই আংটা পাবে সেখানেই পরপর পেরেক ঠুকে দেওয়ার কেস হবে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কোনটা দরকারি কোনটা অদরকারি সে তো পরের কথা, সব জুড়ে যাবে। জুড়ে যাবে। আর অ্যাকচুয়ালি এই জুড়ার জন্য আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা ইনডিউসার, একটা যেরকম ফিউসাজান বলেছিলাম, যেখানে ওই প্রোটোপ্লাস্ট কালচারের ক্ষেত্রে ফিউসাজান, ইথিলিন গ্লাইকল, যে দুটো প্রোটোপ্লাস্টকে জুড়ে দেয়, তাদের ভোল্টেজের ডিফারেন্স করিয়ে একজনকে একদম সেম মিলিভোল্টের তো থাকে, এই জন্য জুড়তে যায় না, তাদের ভোল্টেজের একটু ডিফারেন্স করে দিলে তারা একে অপরকে প্লাস মাইনাস ধরে নিয়ে পর করে জুড়ে যাবে। তার মানে একটা প্রোটোপ্লাস্টের ভিতর দুটো নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস ডিগ্রেড হয়ে যাবে আর একটা নিউক্লিয়াস থেকে যাবে। সেই নিউক্লিয়াসের জন্য মেটেরিয়ালস হচ্ছে দুটো সেলের মেটেরিয়ালস, তার মানে অবভিয়াসলি সেটার পোটেন্সি বেশি হবে এবং সেটা উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যাবে। সেই মুহূর্তে খুব দ্রুত ডেভেলপ হবে, চারা লস হওয়ার চান্স কম। প্রোটোপ্লাস্ট কালচারের গল্প ছেড়ে দাও। তো টিস্যু কালচার বায়োটেকনোলজির অংশ যদিও। আচ্ছা, এবারে এখানে কিছু কেসটা গেছে ট্রানজেনিক প্ল্যান্ট তৈরি করার যে পদ্ধতিগুলো এর মধ্যে থাকছে, সেটা হচ্ছে যে আলোচনাটার মধ্যে যেটা যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি না, এটার তাহলে কি হলো, একই রকমভাবে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, যেটা আমার টার্গেট ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করো, কাট করো, প্লাজমিড সহ প্লাজমিডটা ওর মধ্যে ভরে দাও। ও ইন্ডিভিজুয়াল বাইরে থাকতে পারে, বাইরে থাকলে তো এক্সপ্রেস করে না, দরকার পড়ে না। তার মানে কি নন ক্রোমোজোমাল, কথাই হয়েছিল নন ক্রোমোজোমাল, এক্সট্রা সার্কুলার ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়াটার এমনি স্বাভাবিক কাজকর্ম করার জন্য এর প্রয়োজনই নেই। তাহলে এটাকে এমনি পাঠিয়ে দেওয়ার থেকে কাট করে ওর মধ্যে ফরেন ডিএনএ, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের ভিতরে ফরেন ডিএনএটাকে ভরে দিলে এর এক্সপ্রেশন পাওয়া যাবে। ইন্ডিউসার CaCl2, মাথায় থাকার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা ঘটনাটা বোঝা গেল। এইবার আইডেন্টিফিকেশন, মানে বলতে চাইছি যে কোনটায় ঢুকলো কোনটায় ঢুকলো না, সে তো আর জানা হলো না। আচ্ছা, এই ছবিগুলো আর একটুখানি একটু কি ছবিগুলো নিয়ে রেখেছিলাম, হ্যাঁ, এইগুলো মনে রাখার জন্য খুব সহজ কথা। এই যা অরিজিন অফ রেপ্লিকেশন। আচ্ছা, অরিজিন অফ রেপ্লিকেশনের একটা ভিডিও দেখছিলাম, আছে জাস্ট এ মিনিট, অরিজিন অফ রেপ্লিকেশন, হ্যাঁ, এই ওয়েবসাইটে দেখা যাবে। একটু কি বলছে, The origin of replication denotes the area of active replication called the replication fork. এই যে বোঝা গেল। আচ্ছা, আর একটুখানি, হ্যাঁ, ওকাজাকি সেগমেন্ট, লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, হেলিকেজ, ডিএনএ গাইরেজ। গাইরেজের কাজটা কি? গাইরেজের কাজ হচ্ছে সুপার কয়েলিং যাতে না হয়, ধরে রাখলো। হেলিকেজের কাজ কি হলো? দুটোকে আলাদা করে রাখলো। তারপরে কি হলো, সিঙ্গেল এগুলো স্ট্যান্ড প্রোটিন যেগুলো আছে, তারা এসে এগুলোকে বাইন্ড করে দিয়ে কনফার্ম করবে যে এটা জোড়ার কোনো চান্সই নেই, এটা 3' এন্ড টু 5' এন্ড। আর সিনথেসিস সবসময় 5 থেকে 3-এর দিকে হবে। সিনথেসিস সবসময় 5 থেকে 3-এর দিকে হবে, উল্টো দিক থেকে হবে 3। তার মানে কি হলো, হ্যাঁ, 5 থেকে 3-এর দিকে হবে। তা সিনথেসিস যখন হবে, এটা সাইমালটেনিয়াসলি সেম টাইমে রিভার্স ডাইরেকশনে হবে। তার হলে কি হবে, তাহলে তো 3 থেকে 5 রিভার্স ডাইরেকশনে যদি এসে যায়, তাহলে 3 to 5-এর দিকে উজানের দিকে চলে যাবে। আদবে এরকম হবে না, এই কি বলে 5 থেকে 3-এর দিকে উজানের দিকে হয়ে যাবে। তাহলে এটা আদবে দ্যাট গন্ডগোল করে ফেললাম। কি বললাম, সিনথেসিস সবসময় 5' to 3' এন্ডের দিকে হবে। ঠিক আছে, কি হচ্ছে এখানটাতে দেখাচ্ছে যে পরপর জুড়ছে 5', 3'। উপরেটা ছাড়ো, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। কন্টিনিউয়াস প্রসেসে যে স্ট্যান্ডটা পরপর পরপর যুক্ত হচ্ছে, তারপর নিউক্লিওটাইডগুলো সে জুড়ছে। ওএইচটা বাঁ দিকে, ওএইচটা খোলা রেখে পরপর পরপর যাচ্ছে। এই ওএইচটাকে পরপর এখানে জুড়ে যাবে, ওএইচের জায়গাটা সরে যাবে, এখানে একটা হাত তৈরি হবে, এই জিনিসটা তৈরি হবে। তার মানে সিনথেসিসটা কি হচ্ছে 5 থেকে 3-এর দিকে।
উল্টো দিক থেকে ওইটার যদি তুমি রেসপেক্ট হিসাব হয় তাহলে 3 থেকে 5 লাগবে, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ডিএনএ সিনথেসিস সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড, 5 আগে জুড়ে লাগবে, তারপরে 3 OH 3 সুগারের OH খালি হাত এগিয়ে এগিয়ে জুড়তে জুড়তে যাবে। আচ্ছা, এইখানে একটুখানি দেখে নেওয়া যেতে পারে কিরকম হচ্ছে। Fork. Discontinuous synthesis occurs on the parent strand that is oriented 5 prime to 3 prime, called the lagging strand, and is completed in segments called Okazaki fragments. Replication on this strand uses primase to add primers ahead of the 5 prime end of the lagging strand. DNA polymerase III then adds short sequences of nucleotides, the Okazaki fragments, to the primer, filling in the gap. As the helix is opened further, this process repeats until the entire strand is replicated. ঠিক আছে, তাহলে অরিজিনাল রেপ্লিকেশন বোঝা গেছে জিনিসটা কি হয়। ওখানটা রেপ্লিকেশন ফর্ক তৈরি করে এবং এটা মাল্টিপ্লাই হতে করে সেলফ রেপ্লিকেট হতে পারে। তাহলে PBr32 সম্বন্ধে বেসিক্যালি পুরো আইডিয়া হয়ে গেছে আশা করি। এইবার যেটা থাকবে, কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে যে তো হলো সিলেক্টিভ মার্কার তৈরি হলো, সবই হলো, কেসটা কি আসলে এটা কীভাবে কাজে লাগানো হবে না, এই একটা জিনোম, একটা ব্যাকটেরিয়াল জিনোম, এর প্লাজমিড জিনোম আর বলছি না, প্লাজমিড থেকে কেটে ব্যাকটেরিয়াতে হাজির করে দেওয়া হয়েছে। এইবার এর ঠিক আছে ছেড়ে দাও, প্লাজমিড জিনোমই চলছিল, সেরকমই যাওয়া হোক। কি হচ্ছে, এটা হচ্ছে টেট্রা আর এটা হচ্ছে অ্যাম্পিসিলিন। আমি এখানে ডক্সাসাইক্লিনকে জুড়বো কি অ্যাজিথ্রোমাইসিনকে জুড়বো, কথাটাই বলছি। তাহলে এখানে ডক্সাসাইক্লিন একটা ফরেন ডিএনএ, এই পোরশনটা ডক্সাসাইক্লিনের জন্য দায়ী। আমি জুড়বো কোথায় না, আমার জোড়ার টার্গেট হচ্ছে সবসময়ের জন্য আমার যাই হোক বায়োটেকনোলজিক্যালি জোড়ার প্ল্যানটা কি আছে না, জোড়ার প্ল্যান কি আছে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিক সাইট যেটা কাটবে, কাটার পরে জোড়া হবে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিক সাইটের ক্ষেত্রে কি আছে না, এই যে ছোট ছোট যে সাইটগুলো আছে এইগুলোই এর ভিতরেই আছে, যেখানে আমরা এই ছবিগুলোর মধ্যে দেখেছিলাম গাদা গাদা ছবি আছে, এর মধ্যে সাইট আছে, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে ভর্তি, যে সমস্ত সিকোয়েন্সগুলোতে মাল্টিপল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করে কাট করা যায়। তা এই পোর্শনটাতে কোথাও কোনো রকম একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করার পরে এইখানে কাট হলো, কাট হওয়ার পরে কি হলো, ওপেন হয়েছে। এই ওপেন পোর্শনটা তাহলে এখানে দুটো হাত বেরিয়ে আছে, এখানে 2-3টে হাত বেরিয়ে আছে। এই পোর্শনে যদি এই রকম দেখতে এই ফরেন ডিএনএর টুকরোটাকে যদি কোনোভাবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস টুকরো করে তাহলে কি হবে, তাহলে এর পোর্শনটার ক্ষেত্রে এই এতটা এগিয়ে এগিয়ে থাকলো, ফরেন ডিএনএটা ঢুকে যাওয়ার জায়গা হলো, সে তো গেল, আগেই বুঝেছি যেভাবে ঢুকবে। কেসটা কি হবে না, এটা কথাটা হচ্ছে ডক্সাসাইক্লিন তৈরি করে জিন, রেজিস্ট্যান্ট জিন নয়। কিন্তু আমি তো মার্কেটে বিক্রি করার জন্য টার্গেট করছি, আমার এইসব কারবার করার উদ্দেশ্য কি না, আমি ওষুধ বানাচ্ছি, মানে কোম্পানি ওষুধ বানাচ্ছে, ডক্সাসাইক্লিন প্রডিউসার, ঠিক আছে। তার মানে এটা রেজিস্ট্যান্ট জিন নয়, কিন্তু জুড়ছে কোথায় না, জুড়ছে ধরো টেট্রাসাইক্লিনের ভিতরে, এইখানে জুড়ছে, ভেরি গুড। তাহলে এখন এর জিনের স্ট্রাকচারটা কীরকম আসছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট আছে, ঠিক আছে। টেট্রাসাইক্লিনের জায়গাটাতে ডক্সাসাইক্লিন তৈরি করতে পারে, প্রডিউস, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট নেই। এখন মিডিয়াতে আমি যদি টেট্রাসাইক্লিন ইউজ করি ব্যাকটেরিয়াটা মরে যাবে। এবারে কি হচ্ছে, এটা যে জুড়বেই এমন তো কথা না, ধরো 1 লাখ মানে 1 লাখ ব্যাকটেরিয়ার ভিতরে 40টা ব্যাকটেরিয়া, 40টা অনলি 40টা
এই 40টা ব্যাকটেরিয়া এরকম রিকম্বিনেন্ট কন্ডিশনে এসছে, এই যে ডক্সাসাইক্লিনকে নিয়ে এসছে 40টা ব্যাকটেরিয়া, মাত্র 40টা ব্যাকটেরিয়া 1 লাখের ভিতরে নিয়ে এসছে। এবার এই ব্যাকটেরিয়াল কলোনিটাতে, এই গোল ব্যাকটেরিয়ার যে কলোনিটাতে ভর্তি আছে, কিভাবে আমি 40টাকে আইডেন্টিফাই করব? এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিভাবে আইডেন্টিফাই করব, সম্ভব কিভাবে? আমি যদি অ্যাম্পিসিলিন ইউজ করি, যে কটা যাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে মিডিয়াতে অ্যাম্পিসিলিন ঢাললাম, যে যাদের অ্যাম্পিসিলিন জিন আছে তারা সবাই বেঁচে থাকবে, তার মানে আগের ব্যাকটেরিয়া তারাও বেঁচে থাকবে। যাদের অ্যাম্পিসিলিন কাটেনি তারা রেজিস্ট্যান্ট, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যাদের কাটেনি তারা সবাই বেঁচে থাকবে, তাদের তো লাভ নেই। টেট্রাসাইক্লিন ইউজ করব, যে সমস্ত ব্যাকটেরিয়া ডক্সাসাইক্লিন নিয়েছে, মানে 40টা নতুন যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে রিকম্বিনেন্ট যেগুলো আমার দরকারি, সেগুলোই আগে মরে যাবে। কেন না? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটাই তো কেটে দিয়েছে, তাহলে ওটা নেই। তাহলে ওটা কিভাবে সম্ভব? না, এটা কিছু কোনো চাপের কিছু নেই, ওই একই পদ্ধতিই হবে। এটা একটা ছাপ নেওয়া হবে। এটা ব্যাকটেরিয়াগুলো আছে, গাদা গাদা ব্যাকটেরিয়া আছে, এর উপরে একটা পেট্রি ডিশের গোল পেট্রি ডিশ একটা ছাপ নিয়ে নেওয়া হবে। ছাপ নিয়ে নেওয়ার পরে এই পেট্রি ডিশটার নিচে ব্যাকটেরিয়াগুলো এই ছবি থাকছে, যেরকম ছবি ছিল সেরকম আছে। এইবার এইটা টেট্রাসাইক্লিন, এখানে কি টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন মরে গেছে তো, মানে কেটে গেছে তো, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন নেই যারা, তারা মারা পড়বে। তাদের ক্ষেত্রে কি হবে না, এই মিডিয়াতে আমরা ইউজ করে দেবো টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন দেওয়া হলো, এই ছাপটা যেটা আছে এই মিডিয়াতে একবার বসিয়ে নেওয়া হলো, বসিয়ে নিয়ে তুলে নেওয়া হলো। এইবার দেখা যাবে সব ছবি আঁকা আছে, পুরোটা ছবি আঁকা আছে। ছবি এঁকে কোথাকার এইখানে এক্স্যাক্টলি যা আছে এরও এক্স্যাক্টলি তাই রাখা আছে, ঠিক আছে? তাহলে কি হবে না, এই জোনে যে যে পোর্শনে তাহলে কি হলো ঘটনাটা না, এর ছাপ নেওয়া আছে, এখানে এখানে ঘড়ির কাঁটার মতো দাগ দেওয়া আছে, টেট্রাসাইক্লিন দেওয়া আছে মিডিয়াতে, ছাপটা এখানে বসানো হলো। 5 দিন পরে কি 3 দিন পরে কলোনিগুলো হিসেব করা হলো, দেখা যায় যে এইখানে কলোনি, এখানে কলোনি, এখানে কলোনি, এক্স্যাক্টলি এখানে যা যা কলোনি আছে ঠিক সেম সেম কলোনি এখানে হচ্ছে। কিন্তু কোনো কারণে এইখানকার এই কলোনিটা, এইখানকার এই কলোনিটা গ্রো করেনি, তাহলে এইখানে এই কলোনিটা ফাঁকা আছে, এইখানে এই কলোনিটা ফাঁকা আছে, আর বাদ বাকি জায়গাতে কলোনিগুলো পাওয়া যাচ্ছে। তার মানে কি হলো, গ্রো করেনি কেন? গ্রো করেনি একটাই কারণে, তাহলে এখানকার যে ব্যাকটেরিয়াগুলো ছিল এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা নেই, যার জন্য টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স দেখাতে পারেনি, তখনই হচ্ছে এরা মারা পড়েছে। সুন্দর কথা, তাহলে এই প্লেটের ছবি থেকে এটা মারা পড়েছে, তাহলে এ তো গেছে, এখানে এখানে আর তার কাজ নেই। এইখান থেকে স্যাম্পেল কালেক্ট হবে, এইখান থেকে স্যাম্পেল কালেক্ট হবে, দিয়ে আলাদা প্লেটে চাষ করা হবে। তার মানে কি হলো, এই 1 লাখ থেকে 40টা ব্যাকটেরিয়ার ভিতর থেকে আমরা টার্গেট এরিয়া পেয়ে গেলাম, সেখান থেকে চাষ করা হবে। এবার ওখান থেকেই স্ট্রেচ করে দেওয়া হলো, দিয়ে ডেভেলপ করা হলো, দিয়ে কনফার্মেশন টেস্ট করা হলো যে এর মধ্যে সত্যি ডক্সাসাইক্লিন বানাচ্ছে কিনা। যদি আমার টেট্রাসাইক্লিন কাট করে দিয়েছে, আবার ডক্সাসাইক্লিন তৈরিও করছে না, সেটাও বেকার জিন থাকবে তো। এখানে আবার ডক্সাসাইক্লিন বানাচ্ছে কারা, তারও হিসেব করা হবে। এই করে করে একটা পিওর কন্ডিশনে পাওয়া যাবে। সেখানে 1 লাখের ভিতরে 20টা ব্যাকটেরিয়া কি 10টা ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা ডক্সাসাইক্লিন বানাতে পারে, আগে বানাতে পারতো না। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্লাজমিড ভেক্টর, টার্গেট স্পেসিফিক অ্যান্টিবায়োটিক জিন, এই সমস্ত জিনিসপত্র কাজবাজ করে, আবার জিন কিভাবে ভরা হয়েছে সে অনেক কিছু, মাইক্রো ইঞ্জেকশন, পার্টিকেল বোম্বার্ডমেন্ট, অনেক কিছু পরপর করে অনেক কিছু সব আছে, সেটা ছেড়ে দাও, সেসব অন্য জিনিস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একটা মেথড, যে মেথডে কেটে এর মধ্যে ভরে এভাবে দেওয়া হয়। তার মানে এই আলটিমেটলি গিয়ে এই 10খানা ব্যাকটেরিয়া পাওয়া যাবে। এবার এই ব্যাকটেরিয়াকে কলোনি করতে 100 কলোনি করতে কতক্ষণ, মাল্টিপ্লাই করবে এবং কাজ হবে। তাহলে বোঝা গেল PBr32 স্ট্রাকচার সম্বন্ধে বোঝা গেল, কাজ সম্বন্ধে বোঝা গেল। প্লাজমিড, আচ্ছা ভেক্টরগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, প্লাজমিড, কসমিড, ফাজ, ব্যাকটেরিয়া এক্সট্রাক্ট, ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম অ্যান্ড ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেটা এখানে ছিল। প্লাজমিড হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে PBr32 কত, 4600, হ্যাঁ এটা না 62 বোধ হয়, 4362 বা সামথিং, কোথায় গেল PBr32, হ্যাঁ 4361 বা 68। তাহলে এটা হচ্ছে টোটাল বেস পেয়ার, তার মানে ওইটুকুই তো তার টোটাল জিনোম। তাহলে এর মধ্যে যে ফরেন ডিএনএ ঢুকবে, তার এক্সপ্রেশন থাকবে এবং সেটা কোনো দরকারি কাজ হবে, সেটার জন্য অনেক ছোট।
প্রোক্যারিওটিক সিনথেসিস অনেক ছোট জিনকে এরা নিতে পারে, যেটা হচ্ছে এর লিমিটেশন। প্লাজমিডের খুব দ্রুত পাওয়া যায়, খুব ইজি এটাকে পরীক্ষা করা যায়, সব ঠিক আছে, কিন্তু টার্গেট জিন যদি অনেক বড় হয়, ফরেন ডিএনএ মানে যেটাকে টার্গেট জিন কাজে লাগানোর জিন, তাহলে এটা দিয়ে খুব একটা উপকার হয় না। কসমিড কি জিনিস? কসমিড হচ্ছে ল্যামডা ফাজের জিনোম, যারা কন্টিনিউয়াস প্রসেসের সিকোয়েন্স, মানে একটা জিনোম এই ধরো এ এ এ এ, মানে অ্যাকচুয়ালি পয়েন্ট দেখে মনে হচ্ছে এর পরে বি হওয়া উচিত, বির পরে সি হওয়া উচিত, সেরকম নয়, পুরোটাই এ, মানে একই জিনিস বারবার 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 কপি করে যাচ্ছে। আর এইখানে যে পয়েন্টটা তৈরি করছে, এই পয়েন্টগুলো হচ্ছে একটা এক্সট্রা পোর্শন তৈরি করে রাখে। এইটা টাইমের পরে গিয়ে এটা কি করছে, এরকম একটা লুপ তৈরি করবে, এরকম একটা লুপ তৈরি করবে, এরকম একটা লুপ তৈরি করবে, মানে এই পয়েন্টগুলো কাছাকাছি এসে দিয়ে এখান থেকে কাট হয়ে যাবে। আর এইটা একেই বলা হচ্ছে কস, এই জন্য একে কসমিড বলে। প্লাজমিড উইথ এ কস, এর নাম হচ্ছে কসমিড। তার মানে ল্যামডা ফাজের এই জিনোম লাইসোজেনিক সাইকেলে যাওয়ার সময় এরা রেগুলার নিজের কপি করে যায় এবং সেগুলো জোড়া থাকে। এটা যখন টাইম আসবে তখন এটা ডিট্যাচ হবে, ডিট্যাচ হওয়ার পরে হেডের ভিতরে ভরে দেবে, এর মধ্যে ভরে দেবে। এটা হচ্ছে ব্যাপার আর কি। তো এখানে কি করছে না, এই কসমিডকে এভাবে ইউজ করা হয়, মানে একটানা মাল্টিপ্লাই করতে পারে বলে এটা খুব, এর থেকে প্লাজমিডের থেকেও ছোট, প্লাজমিডের থেকেও এর জিনোমের এটা ছোট বহন ক্ষমতাটা। কিন্তু কথাটা হচ্ছে যে ওই কস সিকোয়েন্স থাকার জন্য এটা এর আলাদা একটা অ্যাক্টিভিটি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। একই জিনিস বারবার মাল্টিপ্লাই করতে পারে, হিসাব অনুযায়ী প্লাজমিডের থেকে বেশি বহন করতে পারে। এরপর হচ্ছে ফাজ ল্যামডা। ফাজ ল্যামডার ক্ষেত্রে কি হচ্ছে না, টার্গেট স্পেসিফিক ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং আক্রমণ করে তার মধ্যে নিজের ডিএনএটাকে ঢোকাতে সক্ষম। ল্যামডা যেহেতু লাইসোজেনিক সাইকেল করে, এই লাইটিক চরিত্রগুলোকে নষ্ট করে দিয়ে, মডিফাই করে দিয়ে, কমপ্লিটলি লাইসোজেনিক চরিত্র রেখে দিয়ে যে কোনো ব্যাকটেরিয়াকে মডিফাই করে দিয়ে টার্গেট জিনকে ওর মধ্যে ভরে দেওয়ার একটা খুব সুযোগ আছে। কিন্তু এখানেও লিমিটেশন, সেটা হচ্ছে এরা সাইজে ছোট। ফাজ ল্যামডা অনেক বহুলভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে ব্যবহৃত হয়। এবার আসছি ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এই দুটো কিন্তু ইন্টারেস্টিং। এটা ইন্ডাস্ট্রিয়াল, এটা তো সায়েন্টিফিক ল্যাবের গল্প হচ্ছিল। এবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু ইস্ট ইউক্যারিওটিক জিনিস, অনেক বড় জিনকে এরা কাজে লাগাতে পারে। ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোমও অনেক বড় জিনকে ধরতে পারে, যেখান থেকে এই হিউম্যান ইনসুলিনের মতো জিনিসপত্র যেগুলো তৈরি হয়, সেগুলো এইসব হিউম্যান ইনসুলিনের জিন ইকোলাইয়ের মধ্যে ভরে দিয়েই তো তৈরি হয়েছে। তো এগুলো তৈরি করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক বড় জিন এক্সপ্রেসের জন্য এগুলো ইন্ডাস্ট্রিয়ালি কার্যকরী। ঠিক আছে, মোটামুটি ভেক্টর সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। তাহলে আজকে টাটা। যা প্রবলেম হবে পরে আমাকে বলবে। স্টপ রেকর্ডিং।